বিহার অন্ধ্রে উপহার আর বাংলায় কেন তিরস্কার, এই বিষয় নিয়ে আজ সারাক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে আমরা অ্যানালিসিস পর্ব চালাবো এবং সঙ্গে থাকবে আমাদের গেস্টরাও। কিন্তু যে বিষয় একেবারে এই মুহূর্তে মূল কেন্দ্রীভূত হয়ে আছে বাংলায়, তা হলো বাংলা বারবার বঞ্চিত হচ্ছে কেন। প্রশ্ন উঠছে বিহার বা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বারবার যখন দেখা গেল যে ঠিক এই জায়গাতে এনডিএ সরকার গঠনের পর থেকে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে এক্সট্রা ভালোভাবে একটু দেখার যে চেষ্টা, সেটা সবার সামনে চলে এসছে। ঠিক যেমন টিডিপি এবং অন্যদিকে নীতিশ কুমার, এই দুই একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এনডিএ সরকারের জন্য, তা বলা বাহুল্য। আর ঠিক সেই কারণের জন্যই কি বিহার এবং অন্ধ্রপ্রদেশকে উপহার আর বাংলায় কোনো রকম ভোট বাক্সে এফেক্ট পড়বার জন্যই কি বাংলাকে তিরস্কার, এই যাবতীয় বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, নীতিশ ও চন্দ্রবাবুকে ধরে রাখতে কি ঢেলে বরাদ্দ বিহার ও অন্ধ্রকে? আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলা বারবার বঞ্চিত কেন? আমার তৃতীয় প্রশ্ন, শুভেন্দুর কথাই কি তবে শুনলেন কেন্দ্র? সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র ভোট দিলেই পাবে বাংলা? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, কতটা মধ্যবিত্তের জন্য এই বাজেট? এই সব কিছু জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনা। শুনুন। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক চেয়েছিল নীতিশ কুমারের জেডিইউ, সেই আবদার রাখতে পারেনি কেন্দ্র। পত্রপাঠ সে আর্জি খারিজ করে দেওয়া হয়। তবে নীতিশের রাজ্যকে হতাশ করলো না কেন্দ্রের বাজেট। জোট শরিক নীতিশ কুমারের চাপের কাছে অবশেষে নতি স্বীকার করলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিহারের জন্য বিমানবন্দর, নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। এছাড়াও বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। শুধু বিহারের বন্যা নিয়ন্ত্রণে 12,500 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর পাশাপাশি গয়ার বিষ্ণুপদ মন্দির করিডোর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডোরের ধাঁচে। বুদ্ধ গয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ প্যাকেজ দেবে মোদী সরকার। Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pir Painti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. শুধু বিহার নয়, শরিক টিডিপির চাপের মুখে অন্ধ্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। চলতি অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দ হলো অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী নির্মাণের জন্য। মঙ্গলবার বাজেট পর্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বরাদ্দ করা হবে চন্দ্রবাবুর রাজ্যের এই লাইফ লাইন প্রজেক্টের জন্য। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টের আওতায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য জল বিদ্যুৎ রাস্তার উন্নয়নে ফান্ডও দেবে কেন্দ্র। Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees
will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাঁতালেও বাংলার জন্য বাজেটে বরাদ্দ নেই কিছুই। বাজেট বক্তৃতার পরই কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের। এই বাজেটকে অন্ধ্র ও বিহার বাজেট বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। কুণাল ঘোষ আলাদাভাবে টুইটে লেখেন, কেন্দ্রীয় বাজেট নয়, এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এটা তো কুর্সি বাঁচাও বাজেট। কেন্দ্রীয় বাজেটকে তোপ দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পড়শি রাজ্য যখন এত কিছু পাচ্ছে, তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে। এই নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে, দাবি মুখ্যমন্ত্রী। This budget is totally directionless, anti-people, no vision, only the political mission is there. I don't see any light. It is the dark and dark. अरे ये तो कुर्सी बचाओ बजट है। उनको कुर्सी बचाने के लिए जो पार्टी उनको लिए कुर्सी बचाते हैं उनके लिए बजट है। एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। वो लोग बंगाल को तो कुछ ही नहीं दिया है। बंगाली को वो लोग देखने नहीं सकता है, बंगाल को वो लोग देखने नहीं सकता है। दे कांट टॉलरेट बंगालीज, दे कांट टॉलरेट बंगाल पीपल। কেন্দ্রীয় বাজেটে বাংলার পাশাপাশি পাঞ্জাবকেও বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ। বাজেটের পরেই সংসদের সামনে বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের পাঞ্জাবের সাংসদরা। অখিলেশ যাদবও তোপ দেখেছেন কেন্দ্রীয় বাজেটকে। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है। लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? किसान की फसल की पैदावार, उसकी कीमत के लिए क्या कोई इंतजाम है? कहने को तो याद होगा आप सबको कि पिछली बार कहा था कि मंडी और एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर के लिए स्ट्रेंथन करने के लिए लाखों करोड़ रुपए हैं। अगर वो इंफ्रास्ट्रक्चर स्ट्रेंथन हुआ था तो इसका मतलब किसान की आय दोगुनी होनी चाहिए या किसान की आय बढ़नी चाहिए थी, वो तो नहीं बढ़ी। तो किसान के साथ संकट पैदा किया इन्होंने। बेरोजगारी इन्होंने बढ़ाई है। 10 साल में जो इतनी बेरोजगारी बढ़ गई उसको कैसे कम करें, और वो भी आधी अधूरी नौकरी से। आप 2 साल की, 1 साल की या कुछ ट्रेनिंग करा करके नौकरी या रोजगार का सपना दिखा रहे हैं। देश का नौजवान अपना भविष्य बनाने के लिए पक्की नौकरी चाहता है, और फिर जो आधी अधूरी नौकरी है, क्या उसमें आरक्षण होगा? লোকসভা নির্বাচনে ধাক্কার পর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন পরনির্ভর। বিজেপির দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মূল দাবি ছিল অন্ধ্র এবং বিহারের জন্য বিশেষ প্যাকেজ। একদিন আগে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি খারিজ করে দেয় সরকার। সেই নিয়ে শরিকদের মুখ ছামটাও শুনতে হয়েছে। তারপরে বাজেটে দুই শরিকদের ঝুলি ভরিয়ে দিলেন নির্মলা। যদিও এই নিয়ে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয় তৃতীয় মোদী সরকারকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারে যে বিষয় নিয়ে আজ আলোচনা পর্ব আমাদের চলছে একদম প্রথম থেকে, মূলত বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঠিক কেন এতটা সামনে রাখা এবং বাংলাকে কেন এতটা পিছিয়ে রাখা, এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল এবং সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতারা। এবং ঠিক এই জায়গা থেকেই নানান রকম জল্পনা কল্পনার সূত্রপাত এবং অন্যান্য জায়গাতে কতটা পরিমাণে বাজেট বরাদ্দ হলো
বিহার এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও কতটাই বা বরাদ্দ হলো সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। চলুন দেখে নিন টেক্সটপ্লেটের মাধ্যমে। বিহারকে 58.9 হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিহারকে 58.9 হাজার কোটি টাকা, অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা সহায়তা করা হয়েছে, সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ঠিক এই জায়গা থেকে একেবারে রাজনৈতিক মহল এবং বিরোধী শিবির বলছে বিহার এবং অন্ধ্রের জন্য এই বাজেট এবং নির্মলা সীতারামনের এই বাজেট পেশ শুধুমাত্র বিহার এবং অন্ধ্রের হওয়ার জন্যে বাকি স্টেটের মধ্যে যেই স্টেটগুলো অত্যন্ত নিম্নমুখী, যেই স্টেটগুলোতে উন্নয়ন খুব কম হচ্ছে সেই স্টেটগুলোর দিকে নজর দেয়নি নির্মলা সীতারামন। আর বিশেষ করে বাংলার ক্ষেত্রে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই যাবতীয় বাজেট সেশনকে বাজেট যা পেশ করেছে নির্মলা সীতারামন সেই বাজেটকেও অত্যন্ত অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে একেবারে বিরোধী শিবির। জানার চেষ্টা করব ঠিক কি কি বিষয় উঠে আসছে, কোটাই বা অপ্রাসঙ্গিক এই বাজবিরা রাজনৈতিক নেতাত্রীরা ঠিক এই মুহূর্তে শুরু হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে পরিচয় পর্বে জুড়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন স্নেহ, তসবির, রেজাদের দুজনকে ইতিমধ্যে আগত ট্রাইব টিভি বাংলায় এক কথায় অঞ্জনের সাথে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুড়বেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস সমর্থক। মূলত আমার প্রশ্ন সরাসরি স্নেহায়ন বাবুর কাছে। স্নেহায়ন বাবু, আমাকে একটা জিনিস একটু বোঝান এবং দর্শকদের উদ্দেশ্যে বোঝান, আজকের এই বাজেট পেশ বাংলার জন্য এতটা বঞ্চনা কেন? কেন বারবার রাজনৈতিক মহলের কর্মীরা, কেন বারবার বিরোধী শিবির, এই রাজ্যের বিরোধী শিবির বলার সুযোগ পাচ্ছে যে বাংলায় বারবার বঞ্চনার শিকার কেন করছে কেন্দ্র? না, বিষয়টা হচ্ছে এটা কারা বলছে, মানে এটা রাজনৈতিক দলগুলো বলছে না রাজনৈতিক মহল বলছে? মানে বিরোধী দলগুলো বলে, বিরোধী দলগুলো তো পক্ষে এই কথা বলা স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে বঞ্চনার কথা আপনি যখন বলছেন, বঞ্চনাটা কোথায় করা হয়েছে? প্রায় 12-13টা প্রজেক্টের আর্থিক বৃদ্ধি, মানে বাৎসরিক বৃদ্ধি এক্সটেন্ড করা হয়েছে। কলকাতা মেট্রো যে কটা প্রজেক্ট ছিল সবকটা প্রজেক্টে টাকা বাড়ানো হয়েছে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজকে টাকা বাড়ানো হয়েছে। আপনার যা আপনি প্রজেক্ট দেবেন সেই প্রজেক্ট অনুযায়ী তো আপনার টাকা বাড়ানো হবে। আপনার এরকম কি কোথাও কেউ পেশ করতে পারে যে কোনো প্রজেক্ট দেওয়া আছে বা অনগোয়িং প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বা তার আর্থিক বৃদ্ধি কমিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে? এরকম কি কোনো ইনস্টেন্সেস আছে? আমি তো যে রাজ্যগুলো প্রজেক্ট পেশ করেছে তারা টাকা পেয়েছে। আমি প্রজেক্ট পেশ করতে পারি না, আমার এখানে কোনো ডেভেলপমেন্টের কোনো ভিশন নেই, আমার কাছে কোনো ডেভেলপমেন্টের রোড ম্যাপ নেই, প্ল্যানিং নেই, আমি পেশ করতে পারি না, তাই আমি টাকা পাই না। আমি আপনাকে এটাও বলছি, 100টা শহরে ইনভেস্টমেন্ট রেডি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, তার মধ্যে কলকাতার নাম আছে। এটা কলকাতায় হবে তো? জমি সমস্যা হবে না তো? রাজ্য সরকার কোঅপারেট করবে তো কেন্দ্র সরকারের সাথে? এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে যাতে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আছে সেই চেষ্টা করা হবে তো? রাজ্য সরকার কেন্দ্র সরকারের সাথে কোঅপারেশনের মোডে কাজ করবে তো? আপনি প্রজেক্টটা কখন ভাবেন রঞ্জন বাবু? আপনাকে তো কোনো দিতে হবে, আপনাকে তো ভিশন দিতে হবে, আপনাকে তো বলতে হবে। আপনার এখানে কোনো প্রজেক্টই নেই, আপনার এখানে কোনো ডেভেলপমেন্ট হয় না, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় না। এই আপনি বলছেন বিহার পেয়েছে। বিহার কি পেয়েছে? বিহার এয়ারপোর্ট পেয়েছে, বিহার হসপিটাল পেয়েছে। আমাদের এখানে বহুদিন ধরে বলা হয়েছে যে আপনার বিমানবন্দর সম্প্রসারণের জন্য, আন্দুল এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য, তার সাথে সাথে কোচবিহারে এয়ারপোর্টের জন্য, আপনার আসানসোলে এয়ারপোর্টের জন্য একটা জমি দিতে পারেনি। বালুরঘাটে এইমস এর জন্য বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে কল্যাণীতে এইমস আছে, উত্তরবঙ্গের জন্য বালুরঘাটে এইমস হবে, একটা জমি দিতে পেরেছে? একটা যেখানে কেন্দ্রীয় সরকার প্রকল্প দিতে চাইছে সেখানে উল্টে বাধা দিয়েছে। তা আপনি যদি কেন্দ্রীয় সরকারকে প্রকল্প না দিতে দেন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাকে টাকাটা কোথায় দেবে? আপনাকে কি টাকাটা এনে হাতে দিয়ে দেবে যে না নিয়ে গিয়ে তুমি মেলা খেলা করো? এইভাবে তো টাকা দেওয়া হয় না। আপনি যে রাজ্যকে টাকা দেওয়ার কথা বলছেন যেখানে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ বা বিহার পায়নি, আপনি দেখুন অন্ধ্রপ্রদেশ বা বিহার বাদ দিয়ে অন্যান্য রাজ্যরাও পেয়েছে, আসাম পেয়েছে, আপনি উত্তরাখণ্ড পেয়েছে। তারা প্রজেক্ট দিয়েছে, এরা কোনো প্রজেক্ট নেই, কোনো ভিশন নেই, কোনো প্রকল্প এখানে নিতে দেয় না, প্রকল্প আসলে তাদেরকে তাড়িয়ে দেয়।
এখানে কে টাকাটা দেবে পশ্চিমবাংলাকে? তারপরেও যে কটা অনগোয়িং প্রজেক্ট আছে সবকটা অনগোয়িং প্রজেক্টে টাকা বাড়ানো হয়েছে। এই টাকা বলছি কলকাতা মেট্রোর আরো অনেক প্রকল্পের কথা বলা হয়েছিল। আপনার ধরুন দক্ষিণেশ্বর থেকে মেট্রো আরো সম্প্রসারণের কথা বলা হয়েছিল, সেটাকে পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। তো এইভাবে যদি আপনি ডেভেলপমেন্টে কেন্দ্রীয় সরকারকে কোনো কাজ করতে দেবো না, তারপরে তো কেন্দ্রীয় সরকার টাকাটা খরচা করবে কি করে বাংলায়? বেশ, তাসমির বাবুর কাছে আসবো। তাসমির বাবু, তার মানে উন্নয়ন একেবারে দরজায় দোরগোড়ায় নক করছে, কিন্তু আপনারা বাংলার মানুষকে এক প্রকার ডিপ্রাইভ করছেন, সরাসরি বলছেন স্নেহান বাবু। একটু ইন্টারাপ্ট করছি তাসমির বাবু, তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন সন্দীপা চক্রবর্তী। আপনাকে স্বাগত ট্রাই ফ্রি বাংলা এক কথায় অঞ্জনের শোতে। অনেকদিন পর আবারও আসলেন আপনি শোতে। মূলত যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে সন্দীপা ম্যাম, আমাদের বাজেট সেশন নিয়ে আজ আলোচনা পর্ব চলছে। আমি তাসমির বাবুর কাছে আসছি, তারপর আপনার কাছে যাচ্ছি। তাসমির বাবু, যে প্রশ্ন আপনার কাছে রাখলাম, আপনার রিয়াকশন। দেখুন, উনি হয়তো ওনাদের রাজ্যের সভাপতি, বিজেপির যে সর্বভারতীয় বলছে পশ্চিমবঙ্গের যে রাজ্য সভাপতি আছেন সুকান্ত মজুমদার, এবং যিনি এখন বর্তমানে বালুরঘাটের সাংসদ, ঠিক আছে, ওনার হয়তো বক্তব্য শুনিনি, অথবা ইনি রাজনৈতিকভাবে ততটা আপডেট নন। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে উত্তরবঙ্গে আরেকটা এইমসের কথা, ঠিক আছে, তখন উনি বলেছিলেন যে একই রাজ্যে দুটো এইমস হওয়া সম্ভব নয়। এটা হয়তো ওনার হচ্ছে রাজনৈতিকভাবে এতটা আপনি সচেতন। আমি একটু সরি অজয়, একটু ইন্টারাপ্ট করছি, আমি সরি। এরকম বক্তব্য কিন্তু সুগন্ধ মজুমদার দেয়নি। না, আপনি এই ধরনের মিস ইন্টারপ্রেটেড বক্তব্য দেবেন না। সুগন্ধ মজুমদার এরকম কথা কোনোদিন বলেনি যে এন্ড হবে না, হবে না, এই কথা সুগন্ধ মজুমদার জীবনে বলেনি। আপনি বাইরে আসতে পারবেন? আপনি সুগন্ধ মজুমদার এই কথা বলেছে? বেশ, স্নেহান বাবু বলার সুযোগ দিয়েছি। বলতে দেবেন কি বলতে দেবেন? তাসমির বাবু বলুন। আমি অ্যাঙ্কার ইন্টারাপ্ট করছি। তাহলে ভুল ফ্যাক্ট না, স্নেহান বাবু, প্লিজ, আপনি আপনার সময় বলবেন, রিব্যাটেল করার সুযোগ পাবেন, আপনি অবশ্যই বলবেন। তাসমির বাবু, আপনি শেষ করুন, বলুন। নিশ্চিত আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যদি আমরা দুটো জেলা দেখি, ঠিক আছে, কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, ঠিক আছে, প্রায় তিনটি জেলাই অত্যন্ত বন্যাবহুল। প্রত্যেকবার বর্ষাকালে বন্যায় পুরো ভেসে যায় জেলাটা, এবং জেলাগুলি বেশি। এবং দেখেছি আমরা দার্জিলিং এবং জলপাইগুড়ি গত দুবার বিজেপি সাংসদরা জিতেছে। বিজেপি জলপাইগুড়ি থেকে জয়ন্ত কুমার রায় আছেন এবং আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা। দুজনে কি একবারও এখনো পর্যন্ত জেতার পরে বলেছেন যে প্রতি বছর বর্ষাকালীন প্রচন্ড বন্যা হয়, যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বন্যা কবলিত এলাকা শুধুমাত্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নয় বা কোচবিহারই নয়, তার পাশাপাশি মুর্শিদাবাদের 3টি লোকসভার বিস্তীর্ণ এলাকা, যেটা ভাঙন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে। তাহলে আমার প্রথম প্রশ্ন থাকছে যে হচ্ছে, যদি যে বক্সারের ক্ষেত্রে যদি আপনার 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়ে থাকে ব্রিজ নির্মাণ সহ আরো বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে ডেভেলপমেন্টের জন্য, তাহলে বাংলায় এই বিশেষ এই 5-6টি ডিস্ট্রিক্টের জন্য বা 5-6টি আপনার লোকসভার জন্য নয়, এটা কি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে না? দ্বিতীয়ত, উনি বললেন যে বিভিন্ন রেল প্রকল্পের বা কলকাতা মেট্রো প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে টাকা দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং এটা একটা প্ররোচনা। কলকাতা ইতিমধ্যেই যেটা আপনি দেখেছেন যে ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বা কবি সুভাষ থেকে বারুইপুরে 2011 এবং 2012 সালে যেটা প্রস্তাব রাখা হয়েছিল যে মেট্রো এক্সটেনশনের প্রতিদিন প্রায় 5 থেকে 6,000 মানুষ বারুইপুর বা তার আশপাশ থেকে কলকাতায় আসে এবং তার বিভিন্ন কাজকর্মের জন্য, কিন্তু এই এক্সটেনশন এখনো পর্যন্ত চালু হয়নি। অপরদিকে কলকাতার মেট্রোর বিভিন্ন ক্ষেত্রে যে টাকা দেওয়ার কথা দেওয়া হচ্ছে না। নিশ্চিতভাবে এটা বাংলাকে প্ররোচনা করা, বাংলার মানুষকে একটা ধোঁকা দেওয়ার একটা প্রচেষ্টা।
বেশ, আমি সন্দীপ ম্যামের কাছে আসবো। সন্দীপ ম্যাম, আজকে আমি পুরো বাজেটটা পড়ছিলাম, একটা বিষয় আমার কাছে খুব সন্দেহজনক লেগেছে। এক হলো সাধারণ মানুষের খরচা কোথায় কমলো, প্রথম কথা, যেখানে বারবার করে বিজেপির থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য এই বাজেট। আমার প্রশ্ন, সত্যি কি মধ্যবিত্তের জন্য বাজেট, নাকি উল্টে সঞ্চয় করতে মানুষ এখন ভয় পাবে? দেখুন, সঞ্চয় করতে তো মানুষ কিছুদিন ধরে ভয় পাচ্ছিল। কিছুদিন আগে একটা প্রতিবেদনে পড়ছিলাম যে ভারতে যে কটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, ওরা কিন্তু প্রচন্ডভাবে ভয় পাচ্ছে একটা জিনিস দেখে, যে যেভাবে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ছে, সেজন্য মানুষ ধীরে ধীরে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু প্রচন্ড বড় একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন, অ্যালার্মিং একটা খবর। এবং এই সরকার, মোদী সাহেব সরকার ধীরে ধীরে মানুষকে, মানে ভারতবাসীকে কিন্তু ওই শেয়ার মার্কেটের দিকে ঝুঁকতে বলছে, যেখানে টাকা আপনি ইনভেস্ট করলে সেটা আপনি ফেরত পাবেন কি পাবেন না, কোনো রকমের কোনো ইয়ে নেই, কিন্তু মানে গ্যারান্টি নেই। এলআইসির কথা ধরে নিন, এলআইসিতে প্রিমিয়াম গুলো বাড়িয়ে দিয়েছে, এলআইসির যা রিটার্ন আছে সেগুলো কমিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট এলআইসির সুদগুলো কমিয়ে দিয়েছে, সুদের হার কমিয়ে দিয়েছে। তো এবং ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসকে প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে নেওয়ার, বিলগ্নীকরণের যে একটা একান্ত মরিয়া প্রয়াস গত 10 বছর ধরে এই নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার করে আসছে, সে তো আমরা বিভিন্ন আমাদের যে পিএসসি গুলো আছে, এয়ারপোর্ট গুলো আছে, রেল স্টেশন গুলো আছে, সেগুলো দেখেই আমরা বুঝতে পারছি। আমাদের কথা হচ্ছে যে আপনি বিলগ্নীকরণ করার বদলে আপনি যেই আইডিয়াটা আমরা অ্যাডাপ্ট করেছিলাম, কংগ্রেস অ্যাডাপ্ট করেছিল, যে একটা গ্লোবালাইজেশন আপনি করুন, সেটা কোনো অসুবিধে নেই, গ্লোবালাইজেশন করুন, কিন্তু সরকারি যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে সেগুলোকে বিলগ্নীকরণ কেন করছেন? সেগুলোকে, মানে আমার বাবা আমার জন্য যে বাড়িটা বানিয়ে গেছে, সেই বাড়িটাকে ভাড়া দিয়ে আমি একটা গাড়ি কিনছি, আমি কি সেই গাড়িতে থাকবো জাস্ট একটা শো অফের জন্য, যে দেখো কত কোটি? আচ্ছা, সরকার 2 কোটি চাকরি বলেছিল বছরে, এখন বলছে যে আগামী 5 বছরে 4 কোটি চাকরি হবে। আগে 2 কোটি চাকরির, বছরে 2 কোটি চাকরির হিসেবটা দিন, তারপরে 5 বছরে 4 কোটির চাকরির কথা বলবেন। আমরা দেখুন, কর্মসংস্থান মানে এই না যে প্রাইভেট সেক্টর গুলো আসবে, প্রাইভেট সেক্টর গুলো কিন্তু ভারতের মানুষের ঠেকা নিয়ে বসে নেই যে আমি ওদেরকে চাকরি দেব, এবং প্রাইভেট সেক্টর গুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যেমন 500খানা কোম্পানি, ওরা বলছে যে এতগুলো বছর ধরে ট্রেন্ড কোন রকম কোনো লোকবল পাচ্ছিল না ভারতবর্ষ থেকে। তো স্বাভাবিকভাবে ট্রেন্ড লোকবল কিভাবে পাবে? দেশের প্রত্যেকটা দেশের যুব সমাজকে যদি হিন্দু, মুসলিম, পাকিস্তান এইসবে যদি ভুলিয়ে রাখা হয়, তাহলে যুব সম্প্রদায় আমরা যারা আছি, আমরা তো অধিকাংশ তো আমরা পড়াশুনো বাদ দিয়ে ওইসবে ডুবে থাকবো। আমরা ভোকেশনাল ট্রেনিং কতগুলো কোর্স আছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, সেগুলো আমরা করার সুযোগটা কোথায় পাবো? এবং যারা এতগুলো বছর ধরে, কোনো এক জায়গাতে এবারের বাজেটে তো স্কিল নিয়ে অনেক রকম কথা বলা হয়েছে, সরাসরি বিজেপি এমনটাই ডিমান্ড করছেন যে তারা স্কিল নিয়ে ভাবছেন, যুবদেরকে নিয়ে ভাবছেন। তারপরেও আপনারা এই বিরোধিতার জায়গাটা রাখছেন কোন জায়গাতে, ঠিক কোন জায়গাতে আপনারা ডিফেন্ডটা করছেন? না দেখুন, বিরোধিতা করতে হবে বলেই যে বিরোধিতা করব তা তো না। এবার সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় বিরোধিতা করার, তাহলে কেন করব না? এবং আমরা তো বিরোধিতা করছি আমাদের পকেটগুলো ভরাবার জন্য না। এই যে সন্ধ্যেবেলায় এসে বসে বাজেট কিরকম হয়েছে সেটা নিয়ে যে কথা বলছি, এর জন্য কি আমার পকেটে 2 টাকা আসবে? নিশ্চয়ই আসবে না। কিন্তু আমরা চাইছি যে প্রত্যেকটা বাজেটের প্রোজ এন্ড কনস গুলো যেন মানুষ বোঝে, সাধারণ মানুষ বোঝে। সাধারণ মানুষ কিন্তু ওই শব্দের এবং সংখ্যার জাগলারিতে যায় না। সাধারণ মানুষ কিন্তু বোঝে যে ভাই, আমার বাজারে সবজির দাম কমলো কিনা, পেট্রোল ডিজেলের দাম কমলো কিনা, সিলিন্ডারের দাম কমলো কিনা, আমার সরকারি চাকরি হলো কিনা, যেটা মোদী কালকে বলে দিয়েছে যে পুরনো হারে পেনশনের স্কিম যেটা ছিল সেটা আর থাকবে না, সেটা চলবে না। এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি চাকরি মানে কন্ট্রাকচুয়াল বেসিসে বেশিরভাগ চাকরি হচ্ছে। তার থেকেও ভয়াবহ দৃশ্য যেটা, যে আপনি
এক্সপ্লেন করছেন, আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট, আপনি বলছেন ম্যানুফ্যাকচারিং ইউনিটের ওপর আপনি জোর দেবেন, অথচ যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো অলরেডি ভারতবর্ষে আছে এবং যুগের এবং বছরের পর বছর, দশকের পর দশক ধরে আছে, সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার আপনি ঠিক করছেন না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা যে এই যে রেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে রেলের চাকা তৈরির একটা সরকারি কারখানা আছে, ইউনিট আছে, সেটা ব্যাঙ্গালোরে। সেটাকে আপনি এক্সপ্লেন না করে, সেখানে লোকবল না বাড়িয়ে, সেখানে মডার্ন ইকুইপমেন্টস, যন্ত্র না এনে আপনি চাকা কোত্থেকে নিয়ে আসছেন? চায়না থেকে। সেখানে বানান, প্রোডাকশন ইউনিট বানান, কে না করেছে আপনাকে? এই যে এতগুলো, এই যে রেলের মধ্যে সিনিয়র সিটিজেনের যে সাবসিডি, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা উঠিয়ে দেওয়ার ফলে প্রায় 5,000 সামথিং কোটি টাকা সরকারের খাতে গেছে ওই সাবসিডিটা উঠিয়ে দেওয়ার পরে। তো সেখান থেকে এই টাকাটা কোন খাতে ব্যয় হয়েছে? সেটা তো রেলের খাতে ব্যয় হয়েছে। আচ্ছা, রেলের খাতেও যদি ব্যয় ধরতাম, তাহলে কবচে যে বাজেটটা ছিল, কবচের জন্য যে বাজেটটা অ্যালোকেট করা হয়েছিল, সেই বাজেটটা কমিয়ে দেওয়া হয়েছে। কেন কমিয়ে দেওয়া হয়েছে? কমিয়ে দেওয়ার একটা কারণ হতে পারে, যে দুটো কারণ হতে পারে। হয় যত 32,000 কিলোমিটার কভার করা হবে, রেল ট্র্যাক কভার করা হবে বলা হয়েছিল, তার মধ্যে অনেকাংশে অনেকটা হয়ে গেছে, এবং আদারওয়াইজ সরকার এটাকে জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট পর্যায়ে রাখতে চাইছে। না হলে আপনি ভাবুন, যখন বাহানাগে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বালাসোরে, অশ্বিনী বৈষ্ণব রিল ফিল বানিয়ে এদিক থেকে ট্রেন আসছে, ওই দিক থেকে ট্রেন আসছে, মারাত্মক একটা ব্যাপার সেপার। এই রিসেন্টলি যখন একটা বিশাল বড় আরেকটা অ্যাক্সিডেন্ট হলো, তখন বিজেপির ওরাই বলছে না কবচ কিন্তু 100% সাকসেসফুল না। মানে বিজেপি ভার্সেস বিজেপি হয়ে যাচ্ছে না এটা? আদারওয়াইজ এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আপনি স্কিলের কথা বলছেন, স্কিল ইন্ডিয়া প্রজেক্ট বিজেপি কত বছর আগে নিয়েছিল বলুন তো? কোথায় কি হয়েছে স্কিল ইন্ডিয়া প্রজেক্টে? এরকম স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, নমামি গঙ্গে, তারপরে এরকম প্রচুর অগুন্তি যেগুলো নাম পাল্টে ওরা রেখেছে, শুধুমাত্র যে টাকাটা অ্যালোকেট হয়েছে, সে টাকাটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টে খরচা হয়েছে। আমাদের আরেকটা প্রশ্ন আছে, যে নিট নিয়ে যে জিনিসটা হয়েছে, নিট নিয়ে যে স্ক্যামটা হয়েছে, সেটাকে আরো বেশি সুরক্ষিত করার জন্য, আরো বেশি এয়ারটাইট করার জন্য সেটা কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ব্যবস্থা নিতে পারে? আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, অনেকগুলো নাম আছে, আমি কয়েকটা বলবো। আমাদের সুরক্ষা খাতে এই যে সিএ এনআরসি নিয়ে এত কিছু কথাবার্তা চলছে, বা পাকিস্তানে এখনো জওয়ানরা মারা যাচ্ছে, অগ্নিবীর প্রকল্পের অবস্থা আপনি দেখেছেন, কি অগ্নিবীর প্রকল্পের কি অবস্থা সেখানে। সুরক্ষা খাতে যেখানে 23-এ অ্যালোকেট করা হয়েছিল 9.60%, সেটা কমিয়ে আনা হয়েছে 9.43%-এ। কৃষকরা কি আন্দোলন করেছিল, এখনো করে যাচ্ছে। কৃষিতে 3.20% অ্যালোকেট হয়েছিল 23-এ, 24-এ সেটা হয়ে গেছে 3.15। স্বাস্থ্যে 1.97 ছিল টোটাল বাজেটের 23-এ, এখন 24-এ হয়ে গেছে 1.85। পেনশন যেটা কিছুক্ষণ আগে বললাম পেনশন নিয়ে, সেখানে 5.20 ছিল, এখন হয়ে গেছে 5.04। এরকম। আচ্ছা, নর্থ ইস্টের জন্য আলাদা একটা প্যাকেজ থাকে, নর্থ ইস্টে যেটা ছিল 0.13%, এখন সেটা হয়ে গেছে 0.12%। আচ্ছা, আপনারা যে বললেন স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, তারপরে কর্পোরেটে কর্মসংস্থান হবে, নর্থ ইস্ট এরকম একটা জায়গা যেখানে কোন রকম কোনো লার্জ স্কেল হেভি ইন্ডাস্ট্রি হতে পারবে না, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি হতে পারবে না, কি হতে পারে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এমএসএমই ইত্যাদি, আর না হলে কুটির শিল্প। কেননা ওই এন্টায়ার নর্থ ইস্টটা কিন্তু আর্থকুয়েক প্রোন জোন, ওইখানে ওইসব হতে পারবে না। আজকের দিনও নর্থ ইস্টের লোকেরা সরকারি কর্মসংস্থানের উপর নির্ভরশীল, আজকের দিনেও, কেননা সেখানে কোন রকম কোনো হেভি স্কেল ইন্ডাস্ট্রি হতে পারবে না। আপনি স্টার্টআপে আপনি 20 জনকে দিয়ে স্টার্টআপ করবেন, দ্যাট ইজ নট a production unit, that is not entrepreneurship, that is not a company. আপনি স্টার্টআপ যখন শুরু করেন 20 জনকে নিয়ে শুরু করবেন ম্যাক্সিমাম। এবং কর্মসংস্থান এবং এই স্টার্টআপ 20 জনের মধ্যে তফাৎ আছে। কর্মসংস্থান মানে একসাথে 5,000, 6,000, 10,000 লোকের কর্মসংস্থানের কথা বলা হচ্ছে।
সেটা নিয়ে কি ভেবেছেন? এগুলো প্রচুর প্রশ্ন আসে। এবং যে দুটো স্টেটকে আলাদা আলাদা প্যাকেজ, এত বড় একটা প্যাকেজ ঘোষণা করা হলো, আমরা আজকে জানতে চাইছি একটা কথা, যে বাজেট, আমাদের ভারতবর্ষের বাজেট তো প্রত্যেকটা অঙ্গরাজ্যের জন্য হয়, শুধু অঙ্গরাজ্য না, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বর্গের কথা, প্রত্যেকটা কাস্টের কথা মাথায় রেখে হয়। যদি কাস্ট সিস্টেম না মানতো বিজেপি, তাহলে মোদিজি বলতেন না যে ওবিসি, দলিত, আমি আপনার কাছে আবারও আসবো, ডিবেটে দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু আমি এবার সরাসরি চলে যাবো স্নেহান বাবুর কাছে। আমি একটু শেষ করে নিই, একটা লাইন বলে শেষ করে নিই, অনেকক্ষণ বলার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, একটা লাইন বলে, ধন্যবাদ, একটা লাইন বলে শেষ করে নিই। তো সেখানেই বলতে চাইছি যে এই বাজেটটা কি সাধারণ মানুষের জন্য হয়েছে, ভারতের মানুষের জন্য হয়েছে, নাকি শুধুমাত্র ওই দুটি দলকে খুশি করার জন্য তাদেরকে এই টাকাগুলো অ্যালোকেট করা হয়েছে, যেন ওরা যেন এনডিএ ছেড়ে না যায়, মোদির সরকারটা যেন পড়ে না যায়? বেশ বেশ, আমি এই উত্তরটা নেব স্নেহানবাবুর কাছে। স্নেহানবাবুর কাছে একটা বিষয় একটু তুলে ধরবো, একেবারে AMFI এর তথ্য অনুসারে স্নেহানবাবু, মিউচুয়াল ফান্ড SIP অ্যাকাউন্ট স্টুড অ্যাট 8.99 crore and the total amount collected through SIP during June 2024 was 21,262 crore। অর্থাৎ যে কথাটা সন্দীপা ম্যাম বলছিলেন, কোনো এক জায়গাতে আপনারা SIP বা মিউচুয়াল ফান্ডের এই বিষয়গুলোকে অনেক বেশি প্রমোট করছেন সাধারণ মানুষের জন্য, যেখানে আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডে যথেষ্ট রিস্ক রয়েছে মার্কেটে, এবং সেখানে রিস্ক ফ্যাক্টর এতটাই, এরকমও হতে পারে যে আপনার টাকা অনেকটাই কমে যেতে পারে। সাধারণ মানুষ এতটা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ওয়াকিবহল নয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ড এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য যে কাজ আপনারা করতে চাইছেন, তার জন্য কি আপনারা এডুকেশন পলিসির দিকে কোনোভাবে নজর দিয়েছেন স্নেহানবাবু, যে সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বুঝবে SIP-তে ইনভেস্ট করবার আগে? না, প্রথমত আমি বলি যে মানে অনেকগুলো প্রশ্ন উঠে আসলো, কিন্তু একটা জিনিস ভালো, যে প্রশ্নগুলো যেগুলো উঠে আসলো সেই প্রশ্নগুলো তথ্যের ওপর উঠে আসলো, তার জন্য উত্তর দিতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ মানে সঞ্জীবাদিকে সেই জন্য। আর আপনিও যে তথ্যটা দিলেন, এবার আপনাকেও একটা অনুরোধ করবো অঞ্জন বাবু, আপনি যখন তথ্যগুলো দেবেন তখন সম্পূর্ণ তথ্যগুলোই দেবেন। যেরকম ধরে নিন আপনি বাংলায় কি কি প্রজেক্ট দেওয়া হয়েছে, কি কি প্রজেক্টে অর্থ বৃদ্ধি হয়েছে, সেই তথ্যগুলো প্লিজ দেবেন। নাহলে কি হয় বলুন তো, ওই চায়ের দোকানে শোনা গল্প ওপর ভিত্তি করে ওই কোনো হেলদি ডিবেট হয় না। এবার আমি এক এক করে পয়েন্টগুলোতে আপনি আসি। আপনি যদি বলেন SIP বা ইনভেস্টমেন্টের উপরে জোর দেওয়া, তো এই যে অর্থনৈতিক নীতি, এই অর্থনৈতিক নীতিটা কিন্তু 2014 থেকে শুরু হয়েছে, এটা বললে কিন্তু একটু ভুল হবে। আমার মনে হয় পূর্ববর্তী যে সরকাররা ছিল তারাও কিন্তু ইনভেস্টমেন্টের উপর যথেষ্ট গুরুত্ব বা যথেষ্ট জোর দিয়ে এসেছে। এবং বিষয়টা হচ্ছে, এবার দেখুন, বিষয়টা হচ্ছে এক এক করে আমি পয়েন্টগুলোতে আসি। একটা কথা হলো হচ্ছে প্রাইভেটাইজেশনের কথা। মানে প্রাইভেটাইজেশনের বিষয়ে এই মানে অনেক স্পেকুলেশন ছিল যে এটাকে প্রাইভেটাইজেশন করা হবে, ব্যাংকিং সেক্টরে 51% বা সামথিং মোর দ্যান দ্যাট একটা প্রাইভেটাইজেশনের একটা কথা ডিক্লেয়ার করা হবে বাজেট থেকে। বাট আমি যতদূর অব্দি বাজেট শুনেছি, এখনো অব্দি তো কোনো সংস্থাকে প্রাইভেটাইজেশনের কোনো ঘোষণা এই বাজেট থেকে এখনো অব্দি হয়নি। এবং বিষয়টা হয়েছে বিভিন্ন সেক্টরে যে প্রাইভেটাইজেশন মানে পূর্ববর্তী দিনে হয়েছে, কোথাও পুরোপুরি প্রাইভেটাইজেশন হয়নি, কিছু সেক্টর কিছু ডিপার্টমেন্টসকে আউটসোর্সিং করা হয়েছে। এবার আমি এক এক করে আসি, যে কথা হলো কর্মসংস্থানের উপর। তো কর্মসংস্থানের উপর যদি কথা হয়ে থাকে, দেখুন এই কথাটা মানে আজকের দিনে কি সত্যিকারের কোনো ভাবে প্রযোজ্য, যেটা যে সরকারই থাকুক, যে আজকে আমাদের যে সংখ্যক মানে শিক্ষিত আজকে যুবক বা যুবতী আমাদের মধ্যে উপস্থিত, তারা শুধুমাত্র আমি সরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান করব? আমাকে বেসরকারি এবং সরকারি দুটো পর্যায়ে মিলিতভাবে কর্মসংস্থান করতে হবে। এবং আমি আপনাকে বলি যে স্কিল ইন্ডিয়া বলুন বা এই যে প্রকল্পগুলো বলুন, এগুলো যখন থেকে আমাদের এনডিএ সরকার এসছে 2014 থেকে, তখন থেকেই জোর দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে বলি IITর সংখ্যা প্রায় 45% ইনক্রিজ হয়েছে এই 10 বছরে। IITতে সিটও বাড়ানো হয়েছে। এবার এই এতগুলো করার পরে একটা জায়গায় কোথাও দেখা গেছে, যেহেতু আমি স্কিলিং এর সাথে পেশাগতভাবে যুক্ত, আমি আপনাকে বলতে পারি, স্কিলিং এর পরেও বহু জায়গায় দেখা যাচ্ছে যে তাদেরকে প্লেসমেন্টের ক্ষেত্রে মানে তাদেরকে শিক্ষা দেওয়া হলো বা ট্রেনিংটা দেওয়া হলো, ট্রেনিং থেকে তাদেরকে কর্মসংস্থান অব্দি নিয়ে যাওয়ায় একটা গ্যাপ থেকে যাচ্ছে। তাই বেশ কিছু বছর ধরেই কিন্তু স্কিল ইন্ডিয়ার যে প্রজেক্টগুলো বা NSDC-র যে প্রজেক্টগুলো, তারা কিন্তু স্কিলিং করানোর সাথে সাথে মানে শুধু সার্টিফিকেট কোর্সের মধ্যে আটকে নেই,
তারা কিন্তু প্লেসমেন্টের উপর জোর দিচ্ছে, যে মানে তোমাকে এই আমার থেকে তুমি এই কোর্সটা করে তোমাকে এখানে চাকরিতে জয়েন করতে হবে। আপনাকে বলার সুযোগ দেবো স্নেহানবাবু আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু একটু টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে। আমরা এই সময় একটু ছোট ফিরছি, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। ফিরেলের বিরতির পর বাড়তি কথা নয়, সরাসরি স্নেহানবাবুর কাছে যাবো। স্নেহানবাবু, আপনি কথা বলছিলেন, যে বিষয় নিয়ে পয়েন্ট আউট করছিলেন আপনি করুন, কিন্তু লাস্ট আপনার জন্য 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, পিসিআরকে বলবো কাউন্টডাউন দেওয়ার জন্য। স্নেহানবাবু বলুন। মানে আপনি 1 মিনিট কাউন্টডাউন দিলে আমাকে তবে র্যাপ আপ করতে হবে। তো র্যাপ আপ করতে হলে আমি এটাই বলবো যে যেহেতু দেখুন কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে, সেই জন্য শুধুমাত্র স্কিলিং এর উপর না, স্কিলিং এর পরে প্লেসমেন্টের উপর জোর দেওয়া হয়েছে, যেই জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে, এবং পেড ইন্টার্নশিপ, সেই পেড ইন্টার্নশিপের মাধ্যমে যাতে কর্মসংস্থানের দিকে জোর দেওয়া যায়, মহিলাদের দিকে মহিলাদের এমপাওয়ারমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা যেটা উঠে আসলো, এমএসএমইর উপর অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। মুদ্রা যোজনায় যে লোন, সেই লোনের যে পরিমাণ সেটা বাড়ানো হয়েছে। স্টুডেন্টদের যে লোন, সেই লোনের অ্যামাউন্ট 10 লাখ করা হয়েছে। এবং এছাড়াও ধরুন যারা মানে এটা বলা হচ্ছে না যে এই এবার পলিটিক্যাল পার্টটায় আসে, পলিটিক্যাল পার্টটা এই যে কথাটা বলা হচ্ছে যে দুটো রাজ্যকেই শুধুমাত্র দেওয়া হয়েছে, এমন বিষয় না। আমি তো বললাম প্রথমে আসামও পেয়েছে, উত্তরাখণ্ড পেয়েছে, এবং ইভেন কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশও পেয়েছে। তো আমি আবারও বলছি, যেসব রাজ্য তাদের ডেফিনেট একটা প্যাকেজ দিতে পেরেছে, সেই প্যাকেজ যদি যথাযুক্ত মনে হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার সেখানে ইনভেস্ট করেছে। এবং এই দেখুন শুধুমাত্র রাজ্যের কথা তো ভাবলে হয় না, বেসিক কিছু জিনিস থাকে, সেই বেসিক জিনিসগুলোর উপরও ফোকাস করা হয়েছে, সেই ফোকাস করেই একটা বাজেট তৈরি করা হয়েছে। বেশ, স্নেহানবাবু আপনি নিশ্চয়ই আপনার সম্পূর্ণ বক্তব্যটা রাখতে পেরেছেন তো? অসুবিধা নেই তো কোনো? কিছু পয়েন্ট ছিল যেটা আমার মনে তুলে ধরা উচিত ছিল, সেটা তো টাইম সাপেক্ষ। আমি আমার ব্যাপারটা এই জন্যই করলাম। দেখুন প্রথম কথা, আমি সত্য করে 30 সেকেন্ড দেবেন, একটা কথা বলুন। আপনারা একটা বাইক দেখাচ্ছিলেন, অখিলেশ যাদবের একটা বাইক দেখাচ্ছিলেন। এই বিরোধিতাটা শুধুমাত্র বিরোধিতার ক্ষেত্রেই বিরোধিতা। কারণ আমি বলছি, এই যে বিহারের প্যাকেজ নিয়ে কথা বলা হচ্ছে, বিহারের প্যাকেজ কিন্তু আমি একটা বাইক ছিলাম, শত্রুঘ্ন সিনহা পর্যন্ত বিহারের প্যাকেজটাকে কিন্তু সাপোর্ট করেছে, বলছে বিহারের কিন্তু অনেকদিন থেকে দরকার ছিল, পারছিল না, তাই জন্য। আন্ধ্রপ্রদেশের প্যাকেজটা যেটা বলা হচ্ছে, আন্ধ্রপ্রদেশকে কিন্তু মানে আন্ধ্রপ্রদেশ যেহেতু রাজ্য ভাগ হয়েছে, নতুন একটা ক্যাপিটাল হবে আমরাবাদী, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে। এবং এরকম প্যাকেজ কিন্তু এর আগে উত্তরাখণ্ড বা ছত্তিশগড় যখন ভাগ হয়েছিল তখনও পেয়েছিল। এবং আমি বলি, অখিলেশ যাদব যে কথাটা বলছে যে উত্তরপ্রদেশকে বঞ্চনা করা হয়েছে, আমি আপনাকে বলি এটা কত বড় পলিটিক্যাল ব্যাকলাশ হতে পারে বিজেপির জন্য, যে বিজেপি ওখানে শাসন করছে, প্রায় মানে 2 টার্ম শাসন করছে, এত বড় একটা রাজ্য, সেটাকে বঞ্চনা করে, যেখানে বিজেপির হয়তো সেই রকম মানে আশানুরূপ ফল হয়নি লোকসভায়, বিজেপি তো সেটার উপর বেশি ফোকাস করে, সেটাকে বঞ্চনা করে বিজেপি ক্ষতি করবে। মানে আমি বলছি এটা মানে বিরোধী দলগুলোর বিরোধিতা করতে হবে বলে করছে, টু দা পয়েন্ট কোনো বিরোধিতা কিন্তু তাদের মধ্যে থেকে উঠে আসছে। বেশ, ঠিক এই জায়গাতে শুভেন্দু অধিকারী ঠিক কি একসময় বক্তব্য রেখেছিলেন, বাজেটের ইস্যু নয়, তিনি কি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে, একবার রাখি আপনাদের সামনে, তারপর আলোচনায় ফিরছি। শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। আমি বলে দিয়েছি যা বলার, লড়াই চলছে, চলবে, সবাই লড়বেন তো, আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন। আমি বলে দিয়েছি যা বলার, লড়াই চলছে, চলবে। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সেনবাবু শুনতে পেলেন। ঠিক এই জায়গা থেকেই তারপরে বাংলায় যে বরাদ্দ হয়েছে, যে উন্নয়নের কথা আপনারা বলছেন যে একেবারে দৌড় গোড়ায় উন্নয়ন এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরজাটা খুলছেন না, মানছি। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন এত বড় স্টেটমেন্ট দেন,
তখন সেখানে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বরা এই বিষয় নিয়ে একটিও স্টেটমেন্ট দিয়েছেন? আমি উত্তর দেবো কি? নিশ্চয়ই, প্লিজ বলুন। হ্যাঁ, না, বিষয় হচ্ছে আমি জানি না আপনি এই ভিডিওতে এই আজকের পার্সপেক্টিভে কেন দিলেন। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেটা পুরোপুরি একটি রাজ্য রাজনীতির একটি বিষয়, এবং তার সাথে কেন্দ্রীয় বাজেটের কোথাও কোনো সম্পর্ক নেই, বা উনি কোথাও এই কথাটা বলার চেষ্টাও করেননি যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার নেই বা ভারতীয় জনতা পার্টি খারাপ ফল করেছে সেইখানে কোন রকম আর্থিক সহায়তা দেওয়া হবে না। এবার বিষয়টা আছে আমি, আর আপনি যদি রাজ্য রাজনীতির পার্সপেক্টিভেই বলেন, তাহলে রাজ্য রাজনীতির পার্সপেক্টিভে তো গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলছে যে যেসব আপনার পৌরসভাগুলো, যেসব পঞ্চায়েতগুলো তাদের লিড দিতে পারেনি, তাদের যে ইলেক্টেড মেম্বার তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আত্মভূমি ভোটের আগে বলেছে পঞ্চায়েত জেতাতে পারলে, পঞ্চায়েতের লিড দিতে পারলে 5 কোটি টাকা করে দেবো, না হলে দেবো না কিছু। উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনাটা দাঁড়িয়ে বলেছে দিনাটা শহরের জন্য আমি দেবো না পয়সা, আমার নিজের শহর পয়সা দেবো না, কোচবিহারের শহরের জন্য আমি পয়সা দেবো না। আপনি যখন বলছেন তখন দুতরফা নিউজই দিন, সবকটা বাইরে দিন, কারণ বিষয়টা হচ্ছে এই প্রকল্পে শুভেন্দু অধিকারীর কথাটার সাথে কেন্দ্রীয় বাজেটের সম্পর্ক নেই। আমি আবারও বলছি, রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, উনি কোথাও কোনোভাবে কোনোদিন এই কথা বলেননি যে কেন্দ্রীয় সরকার যেখানে আসছেন বা কেন্দ্রীয় সরকারে উনি অংশও নেন, উনি বাংলার এলওপি। কেন্দ্রীয় সরকার যেখানে খারাপ রেজাল্ট করেছে ভারতীয় জনতা পার্টি, কোনো ভারতীয় জনতা পার্টি কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা বলেছে যে ভারতীয় জনতা পার্টি খারাপ রেজাল্ট করলে সেই রাজ্যে সেখানে বেশ আমি তাজমিন বাবুর কাছে যাবো। তাজমিন বাবু এবং সন্দীপ বাবু, আপনারা দুজনেই এই বাইটটা শুনলেন। স্তেয়ান বাবুর কোনো এক জায়গাতে হয়তো বাইটটা খুব ইরেলেভেন্ট মনে হয়েছে, কিন্তু এটা ইরেলেভেন্ট বাইট একেবারেই নয়। তার কারণ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য এবং অবশেষে বাংলার বঞ্চনা এই কথা তুলছে স্বয়ং রাজনৈতিক মহল এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও কিছু নেতৃত্ব। আমি সরাসরি তাজমিন রেজার কাছে যাব। তাজমিন বাবু, একটা বিষয় আমাকে স্পষ্ট করুন, সাধারণ মানুষের জন্য আপনারা বলছেন যে এই রাজ্যে নাকি কোষাগারে অনেক সমস্যা, কেন্দ্রীয় বঞ্চনাতে বারবার করে আপনারা বঞ্চিত হচ্ছেন, রাজ্য বঞ্চিত হচ্ছে, সবাই বঞ্চিত হচ্ছে। একটা প্রশ্ন শুধু আপনি উত্তর দিন, আমাদের রাজ্যে কি সত্যি রাজকোষ সঠিক জায়গাতে রয়েছে তাজমিন বাবু? দেখুন, নিশ্চিতভাবে রয়েছে। বাংলাকে বারে বারে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে। প্রমাণস্বরূপ দেখুন, মানরেগা যেটা 100 দিনের কাজের টাকা এখনো বাংলার বকেয়া তুলো 2745 কোটি টাকা এখনো বকেয়া। দ্বিতীয়ত, উনি বারংবার বলছেন রাজ্যের প্রজেক্ট যদি উনি দেখতেই চান, আজ মালদা এয়ারপোর্টে জায়গা পড়ে আছে, রাজ্য সরকার দিয়ে দিয়েছে, কোনো ডেভেলপমেন্ট হয়নি। তারপরে তাজমিন বাবু, আই এম সো সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। তাজমিন বাবু, এই টাকাগুলো যেগুলো আসেনি বা কেন্দ্র সরকার থেকে না পাওয়ার জন্যে রাজ্যের কি ক্ষতি হচ্ছে? এই টাকাগুলো না পাওয়ার জন্য রাজ্যেও ঠিক কোন কোন জায়গাতে ভুক্তভোগী হচ্ছে? আর নিশ্চিতভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে, যেমন মুর্শিদাবাদ হচ্ছে গঙ্গার পার্ববর্তী এলাকা, গোটা জেলাটাই, ঠিক আছে, মালদা মুর্শিদাবাদ বিস্তীর্ণ এলাকা, সব বেশিরভাগ মানুষ সমাজের প্রান্তিক সমাজের মানুষ। বারবার গঙ্গা ভাঙ্গনের ফলে তাদের বেশিরভাগ মানুষের চাষযোগ্য জমি থেকে বাড়ি 1/ভাগ গঙ্গায় প্লাবিত হয়ে চলে যাচ্ছে। তারা খাবে কি? তাদের কেন্দ্র কোনোবার এটা ভাবেনি যে মানুষ, সেই সব মানুষদের জন্য 3টে লোকসভার মানুষের জন্য আপনারা ভাবছেন, যেমন বিহারকে তাজমিন বাবু আপনারা ভাবছেন দেওয়া হলো। তাজমিন বাবু আপনারা ভাবছেন নিশ্চয়ই রাজ্য বেশ রাজকোষ, তার মানে অর্থ হচ্ছে আপনার কথা অনুসারে রাজকোষ, নিশ্চয়ই ভাববে আপনার কথা অনুসারে রাজকোষ তার মানে যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছে। এবার আপনি আমাকে একটু বলুন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য, শুনে নিন প্লিজ, দুর্গাপুজোর জন্য কত টাকা করে অনুদান হিসেব করেছেন এবং কতগুলো ক্লাবকে এই অনুদান দেবেন? দেখুন, ক্লাবের সংখ্যাটা আমার জানা নেই, এটা রাজ্য সরকারের, আমি জানিয়ে দিচ্ছি, 43,000 বলা হয়েছে। 43,000 বলা হয়েছে। বেশ, কত টাকা করে অনুদান দেওয়া হবে?
85,000 টাকা করে দেওয়া হবে। 85,000 এর আগের বার 70,000 টাকা দেওয়া হয়েছিল এবং আগামীতে 1 লক্ষ টাকা দেওয়া হবে এমনটাও ঘোষণা করা হচ্ছে। একটা রাফ ক্যালকুলেশন আমি একটু আপনাদের সবার রিকোয়েস্টে আপনাদের সবাইকে একটু বলবো, কাইন্ডলি একটু ক্যালকুলেট করুন। আপনাদের সবাইকে বলছি, সন্দীপা ম্যাম এবং সেয়ান বাবু এবং তাসবির বাবু, কাইন্ডলি যদি একটু ক্যালকুলেটর আপনারা ইউজ করেন, আপনাদের আশপাশে যদি থাকে বা অন্য কোনো মোবাইলে যদি আপনাদের সঙ্গে থাকে, আমি একটা সহজ ক্যালকুলেশন আপনাদেরকে করতে বলবো। 43,000 ইন্টু 85,000 সংখ্যাটা কত দাঁড়ায়? তাসবির বাবু, কত দাঁড়ায় সংখ্যাটা? একবার দেখুন ভালো করে দেখুন। এতগুলো কোটি টাকা। এবার আপনি আমায় বলুন, আপনারা একবার নজর পড়ছে না যে গঙ্গার ঘাট এইভাবে দিনের পর দিন গঙ্গা ভাঙন হচ্ছে, আপনারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, আর অনুদানের জন্য এতগুলো টাকা আপনারা দিচ্ছেন। সাধারণ মানুষ প্রশ্ন করবে না আপনাদের? সাধারণ মানুষ বলবে না যে এতগুলো টাকা কোথায় যাচ্ছে, এতগুলো টাকা কেন আপনারা গঙ্গার ভাঙনের জন্য কাজে লাগালেন না? সব সময় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, রাজ্য কি করছে তাসবির বাবু? নিশ্চিতভাবে আমরা মানুষ, দেখুন টাকাটা তো মানুষের ট্যাক্স থেকেই পাওয়া, মানুষকে ফিরিয়ে দেওয়া। পুজো কারা করছে? সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষ পুজো করছে। ক্লাবগুলো যেই কাজগুলো করছে, ক্লাবগুলো না, প্লিজ তাসবির বাবু, যে না অবশ্যই না তাসবির বাবু মিস ইন্টারপ্রেট করছেন আমার কথার। প্রশ্ন উত্তর ঠিকঠাক ভাবে দিন। আমি বলার চেষ্টা করছি এটাই, যে ক্লাবের, প্লিজ তাসবির বাবু আপনি কথা শুনে নিন আগে, আপনি অবশ্যই উত্তর দেবেন। আপনাকে উত্তর দেওয়ার জন্যই আমি প্রশ্নটা করছি। আমার প্রশ্ন, ক্লাবের সদস্যরা যে টাকাটা পাচ্ছে, যে অনুদান পাচ্ছে, সেটা সত্যি সত্যি সাধারণ মানুষরা পায় নাকি শুধুমাত্র ক্লাবের সদস্যরা পায়, কোনটা? দেখুন, একটা ক্লাব যখন পুজো করে সর্বসাধারণের জন্য সেই পুজোটা হয়। শুধু যারা ক্লাবের সদস্য, ক্লাবের সভাপতি বা ক্লাবের বিভিন্ন কালচারাল জিনিসপত্রের সাথে যুক্ত, তাদের জন্য তো নয় যে তারাই শুধু দেখছে পুজোটা, তারাই করছে। সর্বসাধারণের জন্য সেটা খুলে দেওয়া হয়, সর্বসাধারণ সেটাতে যায়, উপভোগ করে, আনন্দ উপভোগ করে, সমস্ত কিছু করে। তাহলে এই জায়গাটা অসুবিধা করে রাজ্যের মানুষকে সেটা অনুদান দেওয়া উচিত। আপনি আমাকে বলুন, এই জায়গা রাজ্যের যেটা পাওনা টাকা সেটা কেন্দ্রের কাছে চাওয়া হবে কি হবে না? তাহলে এখানে তো কোনো প্রবলেম নেই। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছে। আপনাদের তিনজনকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো সন্দীপা ম্যামকে। সন্দীপা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। কি নিয়ে বলবো? মূলত যে বিস্যু বারবার করে উঠছে, রাজ্য বলছে কেন্দ্রীয় বঞ্চনা চলছে, অন্যদিকে 70,000 থেকে 85,000 টাকা অনুদান বেড়ে যাচ্ছে, আগামী বছরে 1 লাখ টাকা হয়ে যাবে। তারপরেও সাধারণ মানুষকে শুধু কি কেন্দ্র সরকারই বঞ্চনা করছে নাকি রাজ্য সরকারও করছে? দুটোই তো ভাইস ভার্সা প্রসিডিউরে চলছে। একদম দুটোই করছে। এখানে রাজ্য সরকার, তৃণমূলের সরকার, মাননীয় সরকার, আর কেন্দ্রে এই মুহূর্তে মোদীর সরকার, দুটোই করছে, প্যারালালি করছে। কি বলে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে, কিছুক্ষণ আগে বলছিলাম না, ম্যানুফ্যাকচারিং ইউনিট এক, পুরো শোরুম আলাদা, প্যাকেজিং আলাদা, দুটোই করছে। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না। এখানে এখনো ধর্মতলার গেলে দেখা যায় গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে আছেন যারা যোগ্য প্রার্থীরা আছেন, যিনি লড়াই করছিলেন একের পর এক, যাকে দুধ বলা হচ্ছিল, ভগবানের দুধ, মাসিহা, সেই অভিজিৎ গাঙ্গুলি গুটি গুটি পায়ে গিয়ে আবার বিজেপিতে যোগ দিয়ে দিলেন। যায় না এখন সেখানে থেকে চাকরি প্রার্থীদের জন্য কি সাহায্য করতে পারবেন, তাদের কি সহায়তা করতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা আপনি মিস করলেন, যে বিদ্যুতে সাবসিডি, আগে তো 25% বিদ্যুৎ মানে ফ্রি দেওয়া হতো, এখন নাকি 75% বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে ক্লাবগুলোকে দুর্গাপুজো হিসেবে। এত কোটি কোটি টাকা ঋণ বাজার থেকে তুলে এই রাজ্যের সরকারটা চলছে, এই টাকাগুলো তো আমাদের পকেট থেকেই তো পে করতে হবে আলটিমেটলি, তাই না? এক একটা বাচ্চা যখন জন্মাচ্ছে এই রাজ্যে, তখন কতগুলো টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। সাইমালটেনিয়াসলি এক একটা বাচ্চা যখন জন্মাচ্ছে ভারতবর্ষে, তখনও সে অন্তত 60,000 টাকা এক একটা বাচ্চার মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। আমি আরেকটা জিনিস বলে শেষ করবো, বিজেপিকে বলবো, আপনারা ক্লেম করেছেন 25% বেড়েছে আইআইটি। জানেন, একটা আরটিআই করা হয়েছিল, আপনার কাছে না থাকলে আমি চ্যানেলকে পাঠিয়ে দেবো, চ্যানেল সেটা আপনাদেরকে পাঠিয়ে দেবে। একটা আরটিআই করা হয়েছিল 2023-এ আইআইটি, এইমস, এগুলোর জন্য। সেখানে বলা হয়েছে আরটিআই তে রাজ্যসভার
তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে 2018 থেকে 2023 অবধি 2018 থেকে 2023 অবধি মাত্র আটখানা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। সংক্ষেপে বেশ বুঝতে বেশ বেশ পারছেন? বেশ এইটুকুই বেশ। জাস্ট বলতে চাই। আমি স্নেহান বাবুর কাছে আসবো। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না দেখুন, বিষয় হচ্ছে গিয়ে যে মানে এডুকেশন ক্ষেত্রে বা যে ক্লেম গুলো করা হয়েছে আইআইটি বা এজেন্টে, সেগুলো আমি বা আমার দলের তরফ থেকে করা হয়নি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে। তো সেখানে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে ডেফিনেটলি সেখানে বিরোধী দলের সাংসদ কাছে এটা রেজ করতে পারবেন। কিন্তু এরকম কোনো কোশ্চেন রাজ্যসভায় আমি তো জানি না, যদি উঠে থাকে তাহলে ডেফিনেটলি এডুকেশন মিনিস্টার তার অ্যান্সার দেবে। আর একটা কথা যে পুজোর অনুদান নিয়ে করা উঠলো, আমি বলে রাখি একটু, পুজোর অনুদানটা আমাদের একটা মিসকনসেপ্ট আছে যে এটা পুজো করার জন্য টাকাটা দেওয়া হয়। আমি যতটুকুনি জানি, যখন এই অনুদানের কথাটা চালু হয়েছিল তখন বলা হয়েছিল এই টাকাটা ক্লাবকে দেওয়া হবে ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক বা কোনো সেবামূলক কাজের জন্য। বাট আমার বক্তব্য হচ্ছে, এটা আমি স্পেসিফিক্যালি জানি বলে আমি বলছি, এই যে টাকাটা দেওয়া হয় তার একটা হিসাব দেওয়ার কথা প্রথম প্রাথমিকভাবে বলা হয়েছিল। আপনি একটু কোনোভাবে জানবেন, এটাকে লোকাল থানাগুলোকে বলা হয়েছিল যে তোমার এলাকায় যে ক্লাবগুলো অনুদান পাচ্ছে তার একটা হিসাব নেবে যে টাকাটা কিভাবে তারা খরচা করলো, কটা ক্লাব এই যে টাকাটা পেয়েছে বিগত বছরগুলো তার হিসাব দিয়েছে। আর তারা এই টাকাটাকে কোন খাতে ইউজ করা হয়েছে এটা কিন্তু তোমার আপনার পুজোর প্যান্ডেল বা লাইটিং এ ইউজ করা যাবে না। এটাকে আমি যতদূর জানি, এখন জানি না রুল চেঞ্জ হয়েছে কিনা, 2 বছর আগে অব্দি জানতাম এটাকে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে ক্লাবকে ইউজ করতে হবে। সেটা কতগুলো ক্লাব কতগুলো ডেভেলপমেন্ট কাজে ইউজ করেছে সেই রকম কোনো ফিগার কি আছে বা সেরকম কোনো তথ্য কি লোকাল থানাগুলো গ্যাদার করেছে এই ক্লাবগুলোর থেকে? বেশ, একেবারে অন্তিমে চলে এসেছি। তাজিম বাবুর কাছে আসবো। তাজিম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, কিছু প্রশ্ন থেকে যায় যেখানে দেশের সব থেকে রেল ব্যবস্থা খারাপ, বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম বা যে বিভিন্ন কলিশন সিস্টেম সমস্ত কিছু খারাপ, যেখানে ইন্ডিয়ার গুরুত্ব না দিয়ে এই বাজেটে আমরা কি দেখলাম, আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেনে 1,08 করোড় রুপিস দেওয়া হচ্ছে। ঠিক আছে, অপরদিকে কি দেওয়া হচ্ছে, পুরনো 40,000 বগিকে আপগ্রেড করা হচ্ছে বন্দে ভারতে। আমি কিংবা আপনি বা সর্বসাধারণ মানুষ কি এতটাই ক্যাপাবল বা তারা কি পারবে যে বন্দে ভারতের মতো ট্রেনে একটা সিট নিজের জন্য বুক করতে এত টাকায়? তার চেয়ে তো এদিক থেকে দেখাই হচ্ছে না যে রেলের বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেটা সাধারণ মানুষের জন্য নিডি, সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। এক, দ্বিতীয়ত একটা জিনিস, আরেকটা আর্নিং পার ক্যাপিটা এই বছরে 7% হয়েছে, যেটা 2021 এবং 22 সালে ছিল 15%। দেখা গেছে গত 20 বছর এটা সর্বনিম্ন। অপরদিকে দেখা যায় সবচেয়ে ব্লান্ডার যে জিনিসটা হয়েছে ডিফেন্সের বাজেট। ডিফেন্সের বাজেট দেখেছে, দাঁড়ান একটু আমাকে সময় দিতে, আমি সময় পাইনি। ডিফেন্সের ক্ষেত্রে কি হয়েছে, আমরা একেবারে এখানে বরাদ্দ ছিল 6.22 করোড়, যেখানে দেওয়া হয়েছিল সেটা কমিয়ে করা হয়েছে 4.56 লাখ করোড়। তাহলে দেশের সেনাদের ক্ষেত্রে আপনার বাজেটটা কমে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে তেমন ভাবে কোনো বাজেট অ্যালোকেশন হয়নি। শিক্ষার মেরুদণ্ড একদিকে ভেঙে দেওয়া হচ্ছে। আই এম সো সরি, আর সময় দিতে পারছি না। আমি ক্ষমা প্রার্থী। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইপ বাংলা আসার জন্য, এক কথা মঞ্চনের সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। মূলত আজ সময় সত্যি খুব সংকীর্ণ ছিল, অনেক কথা হয়তো অনেকেই বলে উঠতে পারেনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যে কথা বলে আজকের এই স্পেশাল শো আমাকে শেষ করতেই হবে, তার কারণ বাজেট সেশন নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যেও অনেকগুলো জায়গায় ক্ষোভ বিক্ষোভ ছিল। সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করতাম, কিন্তু সময় একেবারে সংকীর্ণ। আপনারা নজর রাখুন টাইপ বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 7টায় এরকমই শো দেখার জন্য নজর রাখতে হবে এক কথায় অঞ্চলে। নমস্কার।